নমস্কার, আমি শিবানী। আমার পরিবারের সবাইকে স্বাগত। তো বেশ কিছুদিন ধরে কমেন্ট আসছে যে তোমার জমির সম্বন্ধে কিছু বলো। তো কি বলবো দিদিভাই, বলতে গেলে প্রথম থেকে বলতে হয়, সেজন্য আমি তোমাকে প্রথম থেকেই বলছি। আমার বাপের বাড়িতে আমরা 5 ভাই বোন, বাবা মা দুজনে। তো আমার বাবা আজ গত হয়েছে এই জুন মাস আসলে, জুন মাসের 10 তারিখ হলে 2 বছর হবে। তো আমার বাবা সব দিনই একটু কুঁড়ে ছিল, মানে কুঁড়ে প্রকৃতির মানে কুঁড়ে প্রকৃতির না, কুঁড়ে ছিল, কাজকর্ম করতো না, ঘরে বসে খাওয়াটা ওনার মানে মানে রাজার হালে থাকাটা। এক সময় আমাদেরও মানে জন্মর আগে কি পরে এক সময় ওনার বিজনেস ছিল, মানে ধূপকাঠির ব্যবসা ছিল। সে ব্যবসা ছেড়ে, ব্যবসা যখন নষ্ট হয়ে গেছে, কোনোদিনই উনি কাজকর্ম করতে চায়নি, লোকের কাছেও না। তার জন্য আমাদের বাড়ি ছিল বারুইপুর, সেখান থেকে চলে এসেছি আমরা, কোন্নগরে চলে এসেছি। এসে এখানে এসে সেই ছোট ছোট ভাই বোনকে পড়াশোনা করানো, খাওয়ানো, মানে এই সংসারে যে খরচা বা সংসার চালানোর পুরো দায়িত্বটা এসে পড়েছিল এই কাঁধের উপরে। সে তখন আমি নিজেই ছোট, তখন আমি এই প্রথমে যখন আমরা ওখানে ছিলাম, তখনও আমরা ঠোঙা করতাম, ধূপকাঠি করতাম, লোকের থেকে নিয়ে এসে ঠোঙা করতাম, নিজেরা ঠোঙা করতাম, করে লোকের দোকানে ঘুরে ঘুরে দিতাম। মা অসুস্থ হলো, তখন কত ছোট, মানে তখন আমি জামা পরি না, তখনকার কথা বলছি, যখন আমি জামা পরি না। এখানে বড্ড পাখির আওয়াজ হচ্ছে, ওইখানটা চলো উপরে চোখে। মানে আমি চেয়েছিলাম যে আমার পরিবার সবাই মিলে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে দিদিভাই জানতে চেয়েছে এর জন্যে। তো তখন অনেক ছোট থাকাতে, তখন পুরো সংসারে তখনও এনে মা হসপিটালে 6 মাস মতো ভর্তি, তখন আমি ছোট, আমি তখন জামা পরি না। আমার ছোট ভাই তখন একদম সদ্য মানে 1 বছর, তাকে মানুষ করা, তার থেকে ছোট মানে তার থেকে 2 বছরের বড় ভাই, তার থেকে 2 বছরের বড় বোন। তো প্রত্যেককে মানুষ করা, লোকের বাড়ি কাজ করে সংসার চালানো, সব করেছি। তারপরে কি কোথাও গিয়ে আমার মানে কি এরকম অনেক, বিয়ের আগে অনেক অনেক এমন দিন গেছে, 250 চাল আমরা ফ্যান ভাত রান্না করে 7টা মানুষ এবেলা ওবেলা খেয়েছি। এই দিনও আমরা কাটিয়েছি, দিনের পর দিন শুধু ওই বন কচু তুলে এনে সেটাকে সেদ্ধ করে খেয়েছি। আচ্ছা, তারপরে শাক লাগিয়েছিলাম, কুমড়ো শাক, দিনের পর দিন কি, যখন আর অভাবের তাড়না আর সহ্য করতে না পেরে আমার বাবা যখন সিদ্ধান্ত নিল না, সবাইকে বিষ খাইয়ে একদম মানে কি মানে আমরা সবাই শেষ হবো আর কি। তো তখন মা বললো চলো আমার বাপের বাড়ি, মানে এখানে কোন্নগরে আমার মামা বাড়ি ছিল, তো ওখানে যাই। তো প্রথমে আমাকে আর দিদিকে এখানে রেখে গেছিলো, তারপরে হচ্ছে বাবা মারা পর থেকে এসেছিলো এখানে। এসে তারপরে এখানে আমরা সেই এখানে এসে তার ঠোঙা ফোঙা তখন অত ছিল না, তখন এখানে কি ছিল, একটা লোকের বাড়ি কাজ। তখনকার দিনে কাজ বলতে, সম্বল বলতে লোকের বাড়ি কাজ, লোকের বাড়ি কাজ ছাড়া আর কোনো উপায় ছিল না। দিনের পর দিন পড়াশোনা সেই বয়সে ছেড়ে গেল, এই 6 অবধি পড়ে পড়াশোনা ছেড়ে গেল। তারপরে আমি যেহেতু পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো পড়াশোনা করতাম, এত অভাবের মধ্যে যেখানে বাবা মা আমার মাস্টার রাখতে পারতো না, এত কষ্টর মধ্যে আমি পড়াশোনাটা ভালোবাসতাম, করতাম। সেখানে হচ্ছে দিদিমণি বলেছিল ওকে, শিবানীকে আমাদের কাছে রেখে যাও, আমার মানে বদ্দি ভাইয়ের কাছে, তার কোনো সন্তান ছিল না। তো বাবা বললো না, রেখে যাব না, আমার মেজো মেয়েকে পড়াশোনা করাবো, বড় মেয়েকে পড়াবো না, হয় না। তো আমার দিদি পড়াশোনায় কোনো দিন ভালো ছিল না, সেই কারণে দিদিমণি মানে আগ হয় না, আমার পিছনে আমার বাবা মা কোনো দিন একটা টাকাও খরচা করেনি, কোনো দিন না। যখন ওই ছোট ছিলাম, হয়তো ছোট বয়সে 2-5 বছর বয়স অবধি যা করেছে, তারপরে কোনো দিন কিছুই করেনি, না পড়াশোনার পিছনে করেছে না কিছু। দিদিমণি মাস্টার তো কোনো দিন রাখেনি। আর হচ্ছে বই খাতা পেন্সিল ব্যাগ এগুলো সব আমাকে স্কুল থেকে কোনো কোনো মানুষ সাহায্য করেছে, কোনো কোনো মানুষ আমার পড়াশোনা এত চাহিদা, এত ভালোবাসা দেখে তারা সাহায্য করেছে। আচ্ছা, তারপরে এই তো সব ঘাট প্রতিহাত এই করতে করতে আমার স্বামীর সাথে আমি নিজেই বিয়ে, মানে নিজেই বাড়িতেও কোনো একটা সমস্যা হয়েছিল সেই সময়, আমি নিজেই তাকে বিয়ে করেছিলাম আর কি। মানুষটা ভালো ছিল, ঠান্ডা প্রকৃতির ছিল, সৎ ছিল, সেইটাই আমার ভালো লাগার কারণ। নাহলে আমি তো বিয়ে করে জানতে পারি আমার স্বামীর কিছুই ছিল না। তারপরে দেখলাম যে আমি এক অভাগা, আমি এসে পড়েছি আর এক অভাগার কাছে। আমার বরের দিকেও সেই একই, আমার বরেরও না সেই পরিবার থেকে সেই ভালোবাসা না পাওয়া, বাড়ি থেকে সংসারের কাজ, ছোটোবেলায় দায়িত্ব কাঁধে নেওয়া, যার জন্য ওরও পড়াশোনা হয়নি। তো এই সব বাদ দাও, অনেক গল্প। তারপরে আমরা অন্য জায়গায় ভাড়া ছিলাম, তারপরে আমরা এইখানে আসলাম। বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন যখন বিক্রি করে দেওয়া হয়েছিল আমাদের বলেছিল সেই সময় 70,000 টাকা দিয়ে বাড়িটা কিনতে। তো আমাদের কাছে সেই সময় 70,000 টাকাটা মানে হয় এখনকার দিনে 5 লাখ টাকার সমান। তো সেই টাকাটা বুঝতেই পারো কত কষ্ট। তো আমরা পারিনি, তখন আমাদের ভাড়া উঠতে হয়েছিল, আমরা চলে এসেছিলাম এখানে, আমরা ভাড়া এসেছিলাম। তো যে বাড়ি ছিলাম সে বাড়িতেও 1 বছর থাকার পর এই যে বাড়িটায় আছি আমরা ভাড়া, এখানে আমরা বিগত বহু বছর, আমার ছেলের তখন 2.5-3 বছর বয়স, তখন আমরা এই বাড়িতে ভাড়া এসেছি, আজ অনেক দিন আছি।
তো আমার সব দিনই ভাড়া বাড়ি কোনো দিনই পছন্দ না বলতে কেন বলো, যে অনেক রকম সমস্যা জানো, সেই জন্য আমার পছন্দ না। 2008 সালে আমার ছেলের জন্ম হয়েছে, আর আমরা যখন ওখান থেকে এখানে আসি 8, 9, 10, 12 সাল, 12 সাল কি 11 সালে ফার্স্ট আমার কিছু টাকা ছিল, মানে জমিয়ে বরের কাজের পয়সা। আমি বললাম চলো আমি জমি, আমার বরকে বললাম যে তুমি কি জমি কিনবে? বললো তখন আমার বর সংসার চালায়, আমি তখন চালাই না। তখন আমার বর বললো যে আমি কিনবো, আমার তো কিছু নেই, যা টাকা পয়সা যা এইটুকু যায় এইটুকু। তা বললাম তাহলে চলো দেখি, তো এখানে সবাই তো ধার বাকিতে জমি দেয়, তাহলে আমরা 1 বছরের সময় নিই, চাপে চাপে টাকাটা শোধ হবে, আর এই যে টাকাটা আছে এটা দিয়ে এখন অ্যাডভান্স করি। তো একদিন যথারীতি আমি লোকটাকে আমার বাবাকে বলি। তো আমার বাবা এখানে একজন যে জমির নিজে মালিক তার কাছে নিয়ে গেল, বলেন আমার কপালটা খারাপ। তো আমার বাবা তার কাছে নিয়ে গেল, তার কাছে নিয়ে যাওয়াতে সেখানে তাকে বলা হলো যে এরকম জমি সে বললো এরকম, তখনকার দিনে 1,20,000 টাকা করে আমার বললো। আর একটা জমি ছিল সেই মাঠের শেষ প্রান্তে, তো 80,000 করে বললো। তো বাবা বললো অত মাঠের শেষ প্রান্তে নিয়ে কি করবে, ও তো বাড়িঘর করবে বলেই, তা তুমি একটু কাছে দাও না, যেখানেও বাড়িঘর করে থাকতে পারে। তো বললো ঠিক আছে 1,20,000 করে। আমি দিলাম, কথাবার্তা হলো, ফাইনাল হলো মাস। তো আমি বললাম 1 বছর, সে বললো যে না 6 মাস। আমি বললাম ঠিক আছে দেখা যাক কতদূর কী পারি, না পারি 1 কাঠা নেবো, শুধু ঘর করে থাকবো। তখন সে বললো যে 1 কাঠা নিলে তো হবে না, 1 কাঠা 400 টাকা নিতে হবে না, তুই ঘর প্ল্যান পাস, ভবিষ্যতে ছাদ দিয়ে বাড়ি করলে প্ল্যান পাস হয় না, আর চারিদিকে 3 ফুট করে ছাড়বি, ছেড়ে আর কি তুই বাড়ি করতে পারবি না, কি আর কয়টুকু জায়গা হবে, একটা রুম হবে, এরম বলছে। তাহলে ঠিক আছে দেখা যাক। তো তার কাছে আমি এগ্রিমেন্ট করার যে 250 টাকা সেই সময় দিয়ে এসেছি, বাবা বললো 250 টাকা দিয়ে যায়, এগ্রিমেন্টের কপি করে রাখবে। যথারীতি ডাকে না, ফোন করে না। তখনকার দিনে তো এত ফোন টোন ছিল না, বড় ফোন, বোতাম টেপা ফোন ছিল। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদে, সেই জন্য আমাদের একটা বোতাম টেপা ফোন রাখতেই হতো। তো ডাকে না। আমি একদিন গেছি সন্ধ্যেবেলা বরকে নিয়ে, তখন বলল একটু কিছু সমস্যা আছে, তোমাকে পরে বলছি। তো ভালো কথা, বাবাকে নিয়ে একদিন গেছি, তারপর যে তুমি কথা বলো, আমার বাবা এইসব ব্যাপার বুঝতে ভালো। তো বাবা গিয়ে বললো, তখন বললো দেখো আমাদের যত জমি আছে আমার বোনেরা কেস করে দিয়েছে, আমরা এখন জমি বিক্রি করতে পারবো না। তো আমাদের কেস কতদিনে উঠবে জানি না, যদি মনে করো যে টাকাটা অ্যাডভান্স করেছো সেটা যদি রেখে দাও তো রেখে দেবে, আর যদি মনে করো যে না কতদিনে উঠবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে সেই সময় জমি দিতে পারবো কিনা। তো বাবা বললো তাহলে টাকাটা আপনার কাছে রেখে আমি কি করব, তাহলে তো দিন, তাহলে ও যদি কোথাও নিতে পারে। তখন বাবা বললো যে এখানে তো আরেকজন জমি বিক্রি করে দালাল, তা সবাইকে জমি দিচ্ছে ধার বাকিতে, বাড়ি করার সুযোগ, বাড়ি করে থাকে তারপর শোধ করছে, তুই গিয়ে কথা বল। তো আমি একদিন ছেলে নিয়ে স্কুল থেকে আসছি, আমাদের এই সামনেই দেখা হয়েছে। আমি বললো রাস্তায় কোনো কথা হবে না, তুই আমার বাড়ি আয়। তো তখন সত্যি কথা বলতে আমি চিনতাম না, আমাদেরই ভিতর দিকে থাকতো, আমি চিনতাম না। আর সে হচ্ছে সম্পর্কে আমার বোনের ননদের মামা শ্বশুর হয়, বুঝেছো? তো ভালো কথা, আমি যথারীতি সেই স্কুলের সামনে থেকে গিয়ে তার কাছে, আমি ওখানে তার বাড়ি খুঁজতে জিজ্ঞাসা করতে গেছি, গিয়ে দেখি তারা তো নেশাগ্রস্ত করে পড়ে আছে। বললো ঠিক আছে তুই কাল আয়। গেলাম, কথা বললাম, তখন উনি বললো যে 3 মাস। আমি বললাম 3 মাস না, তুমি আমাকে একটু সময় বেশি দাও, 1 বছর। তো বললো যে ঠিক আছে তাহলে তুই যতটা পারবি আমাকে 3 মাসে দিবি, আমি তো জমি রেজিস্ট্রি করে দেবো, দিয়ে তারপর তুই আমাকে আস্তে করে দিস। আমি বললাম ভালো কথা, দিও, আমি চেষ্টা করবো প্রায়টাই শোধ করার। তখন আমি যে বন্ধুরা বিশ্বাস করো লোন তুলেছি, কি যে দিন কষ্ট করেছি আমি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। আজকে যদি সেই কথা মনে পড়ে না, শুধু চোখে জলই আসে আমার। আমি কি কষ্ট করেছি, আমার ছেলেটার মুখে আমি খাবার দিইনি, আমি ফ্যান ভাত খেয়ে কাটিয়েছি, আলু সেদ্ধ ভাত খেয়ে কাটিয়েছি, নুন ভাত খেয়ে কাটিয়েছি, শুধু একটু মাথা গোজার ঠাই করার জন্যে, বুঝেছো? যথারীতি দিলাম, তারপরে 1 বছর সব টাকা আমি যখনই আমার কাছে যা হয় আমি লোন তুলি, আমি দিয়ে দিই। হ্যাঁ, সংসারে সেই লোন শোধ করতে হয়, চাপে কাজের, ভালো মন্দ খাওয়া, ভালো শাড়ি পরা, কিছু গয়নাগাটি কোনো শখ করিনি আমি, জানো তো দিদিভাই, তুমি জানতে চেয়েছো তাই বলছি, নাহলে আমার বুকের ক্ষত যা এত দগদগ করে, আমি বলি না, বলতে পারি না, আমার 2 চোখ বেয়ে জলই শুধু পড়ে। তারপর প্রচুর কষ্ট, ওইটুকু ছেলেও আমার কষ্ট করেছে। কেন? আমার ছেলের ছোটোবেলাটা নষ্ট হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে খেলতে পারা আমার ছেলে কোনোদিন পারেনি, বসে বাইরে আমরা গল্প করা আমার ছেলে কোনোদিন পারেনি। ওর বাবা বলেছে বাবা দাঁড়া, আমি চেষ্টা করছি নিজের বাড়ি করা, যেদিন হয়ে যাবে সেদিন বাড়ি ঘর হলে তুই নিজের মতো করে খেলতে পারবি। তারপর আমার যখন যেমন টাকা হয়েছে আমি দিয়েছি, আমি জানি লোনটা চাপে আমি শোধ করতেই হবে, তা লোনটা চাপে শোধ করেছি। এমনও দিন গেছে আমার বর আজকে সকাল 6টায় কাজে বেরিয়েছে, সারা দিন সারা রাত কাজ করেছে, পরের দিন কাজ করে বাড়ি ফিরেছে, সেই পয়সা আমি দিয়েছি, সেই টাকা আমি দিয়েছি। ওই ছোট ছেলে নিয়ে আমি ঘরে সারা দিন রাত একা কাটিয়েছি। আমি যেহেতু নিজে, আমার বাবা আমার বরকে 2 চোখে দেখতে পেতো না, আমার বরকে দেখলে উল্টো পাল্টা বলতো,
সেই কারণে আমি সেই টাকাগুলো তখনকার দিনে হলো অনেক টাকা। আমি যখন ওদের কাছে কথা বলতে যাই, আমাদের পাশে বাড়ি একজন মানে দাদা, তারপরে আমার বড় ভাই গেছিলো। আমার বড় ভাই বললো, দিদি এত টাকা তুই শোধ করতে পারবি? আমি বললাম হ্যাঁ আমি চেষ্টা করবো শোধ করবো, 1.5 কাঠা না হয় 1 কাঠা 400 টাকা আমি নেবো। উনি আমার কাছে 1,60,000 করে সেই সময়কার জমি নিয়েছে। ভালো কথা, টাকা দিয়েছি সেই টাকা আমি ওনার টাইমের আগে শোধ করেছি। এবার আমি বলছি রেজিস্ট্রি করে দিন, আর করে না। আজ এই কাল সেই, কাল ওই, কাল অমুক, কাল তমুক, এই করে করে দিনের পর দিন কাটিয়েছে। টাকা ফেরত চাইছি, টাকা ফেরত দিচ্ছে না, দিচ্ছে না। কি করব, মারামারি করব না ঝগড়া করব, পিছনে কেউ নেই আমার, বুঝেছো তো। তারপরে এই করতে করতে দিনের পর দিন মানসিক চিন্তা, মানসিক অবসাদ। তারপরে শুনলাম যে জমিগুলো আমাদের দেওয়ার আছে সেগুলো আমাদের এখানে যে মস্তান গোছে দাদাভাইরা আছে তারা নাকি নিয়েছে। তারপরে গিয়ে বললো তোর কি চিন্তা, তুই এতদিন ধরে ওয়েট করে আছিস, তোকে আমি মেয়ে বলেছি, তুই কোনোদিন বাজে কথা বলিসনি। ওই পাশে না, রাস্তার ওপাশে তোদের জমি দেবো, জমি দেখানো টাকানো সব চিন্তা আছে। টাকা একটু একটু করে লোন তুলছি, জোগাড় করছি যে বাড়ি করব জমিটা দিলে। সেই জমিটা নিতে গিয়ে আমি লোকের কাছে প্রচুর দেনা করেছিলাম, এত দেনা করেছিলাম, বিগত 4-5 বছর আমার দেনা শোধ করতে লেগেছে। তা মানুষ ভালো, সেই সময় তারা কিছু আমায় বলেনি, আমাকে দিয়েছে। আমি লোন তুলেছি বছরে আর শোধ করেছি। ভালো কথা, আমি বলেছি দেখো দালালরা হয় চিটিংবাজ, সেখানে আমি তোমার টাইম মতো টাকা না দিই, তুমি আমার জমি দেবে না। ভালো কথা, জমি দিচ্ছে না দেখে আমার ঘর করা যে একটু টাকা, আমি একজনকে, আমারই চেনা পরিচিতি একজনকে বললাম, আজ বললে হয়তো মানে কি বলবো, যে আমি এই টাকাটা জোগাড় করেছি, আমাকে একটা জমি 1 কাঠা দেখে দে না, ওই জমি পাবো কি পাবো না বুঝতে পারছি না, যদি পাই তখন এই জমিটা না বিক্রি করে ঘর করে নেবো। ভালো কথা, জমি দিল, সেই কোথায় চিনি না শুনি না, সেই মাঠে অনেক দূর। ভালো কথা, আমি বললাম 1.5 কাঠা, না ওরা কি করলো 2 কাঠা করে দিল। আমি বললাম আমার এত টাকা নেই, না লোন তোলো, দিয়ে আমি তখন লোন তোলো, পরের জমিটা, প্রথম জমি পেলাম না, প্রথম জমিটা পেলামই না, পেলাম না মানে আজ দেবো কাল দেবো অমুক তমুক। তো তাকে বললাম ঘর করার টাকা দিয়ে আমি 1-1.5 কাঠা কিনে রাখি, ছেলেটা নাহলে ভবিষ্যতে পড়াশোনা করার জন্য লাগবে, পঞ্চায়েতে আমি অ্যাপ্লিকেশান দেবো, দিয়ে নাহলে পঞ্চায়েত থেকে একটা ঘর আমি পাবো, তারপরে এই জমিটা থাক, নাহলে ছেলে কি পড়াশোনা করবে, তখন নাহলে বিক্রি বাটা করে ছেলের পড়াশোনা করাবো। আমাদের তো সেই সামর্থ্য নেই, রাজমিস্ত্রি কাজ তো সব দিন হয় না। ঠিক আছে, ভালো কথা, সে জমি দিল। তখন সে দালালটা আমাকে বললো, দিদি বাড়ি থেকে, আমি না, বাড়ি থেকে আমি রেজিস্ট্রি করবো না, এবারে আমি টাকা একটাও আগে দেবো না, আমার জমি রেজিস্ট্রি হবে, সব কিছু হবে, আমি কাগজপত্র হাতে পাবো, তারপর টাকা দেবো। আমি আগে ঠকেছি, এখন আমি টাকা আর হাতে দেবো না। বললো ঠিক আছে, তুমি রেজিস্ট্রি হলেই দিও। ভালো কথা, রেজিস্ট্রি করে আমি রেজিস্ট্রি অফিসে টাকা দিয়েছি। বন্ধুরা, আজ বুক ফেটে যায় আমার। প্রথম জমিটা তো আমার ওই করে গেল, তারপরে জমিটা আমি রেজিস্ট্রি করে নিয়েছি, রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে সেই টাকা রেজিস্ট্রি অফিসে দিয়েছি, তারপরে আমি পর্চা করে নিয়েছি, মিউটেশন যাকে বলে, সেখানেও আমি নিজে গিয়ে নিজের হাতে করেছি। তারপরে যে লোকটা আগে জমি ছিল তার কাছে রোজ যাই, হাতে ধরি, পায়ে ধরি, এই বলি সেই বলি, কোনো কিছুতেই কোনো কিছু হয় না, কোনো কিছুই শোনে না, পাত্তাই দেয় না। তারপর ওই করতে করতে আমি না, আমার মধ্যে অনেক মানুষের টাকা সে নিয়েছে, করতে করতে তার ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার ধরা পড়তে না পড়তে 3 মাসের মধ্যে সে মারা যায়, বুঝেছো। তা গেল আমার প্রথমটা, তার ছেলেরা বললো আমাদের কোনো দায় নেই। ভালো কথা, পরেরটা নিয়েছি, আমরা যাকে বুকে মনকে সান্ত্বনা দিলাম যে একটা তো রয়েছে, আজকে ঘর বাড়ি না করতে পারি, অত দূরে তো ছেলেটা করবে। বেশ কিছুদিন এরকম উনি মারা গেছে, সেই শোক ধাক্কাটা আমার এত লেগেছিল, আমি সহ্য করতে পারিনি। আমার ছেলের স্কুলে যে আমার ছেলের বন্ধুর মারা বললো, একটা কথাই বোঝাতো যে শিবানী কোনো ভুল সিদ্ধান্ত নেবে না জীবনে, তুমি ভুল সিদ্ধান্ত নিলে। তখন আমি এত ভেঙে পড়েছিলাম, কেন ওই টাকাটা আমি কি কষ্ট দিয়েছি আমি জানি। কোনো ভুল সিদ্ধান্ত তুমি নেবে না, জীবনে টাকা পয়সা আসে যায়, কোনো ভুল সিদ্ধান্ত নিলে ছেলে স্বামীটা ভেসে যাবে। কেন আমার স্বামী শান্ত, তোমরা জানো। পরে জমিটা রেস্টিমিউটেশন হয়েছে, মনটা তবুও জোড়া দিল, বলে আরেকটা তো আছে, চলো। ভাববে যে রোগে ওই টাকাটা গেছে। 11-12 সালের কথা, তখনকার দিনে অত টাকা, 4-5 লাখ টাকা আমি কিভাবে দিয়েছি আমি জানি। তারপরেরটা ঠিক আছে গেল, আমি 1.5 কাঠা নেবো, ওরা জোর করে আমাকে 2 কাঠা রেজিস্ট্রি করিয়ে দিয়েছে। আমি বললাম আমার টাকা নেই। সে পরের হাফ কাঠাটা 3 মাস সময় দিয়েছিল, রেজিস্ট্রি হয়ে গেছে তো টাকা তো আমাকে দিতেই হবে।
আমি বলেছিলাম টাকা দেবো না, কিন্তু রোজ রোজ বাড়িতে এসে ঝামেলা করছে, অশান্তি করছে। আমি এমনিতেই ও 1.5 কাঠা জমি নিতে গিয়ে আমি প্রচুর দেনা করেছিলাম। ওই বছরের জন্মদিন আমার ছেলের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে জন্মদিন ছিল। বিশ্বাস করো, আমি আমার ছেলেকে শুধু 20 টাকার খয়না মাছ নিয়ে এসে ঝোল ভাত খাইয়েছিলাম, একটা সুতো দিতে পারিনি আমার ছেলেকে। আমার ছেলে কোনোদিন কিছু চায়নি। এই যে এত জন্মদিন যায়, যা কিছু যায়, আমি কখনো কিছু আমার ছেলেকে দিতে পারি না। শুধু বলেছি নিজের একটা বাড়ি হবে, নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারবি, এই হচ্ছে আমাদের ইচ্ছা ছিল বা সবসময় চেয়েছি আমরা, যে নিজের বাড়ি হবে, নিজের বাড়িতে নিজের মতো করে থাকা যাবে। বা ওই বড় হবে, তারপর আমাদের বয়স হবে, তখন কাজকর্ম করতে পারবো না। ছেলে পিলে আজকাল বড় হলে বাবা মাকে কত কে দেখে। জানি যে সবাই বলবে যে শিক্ষা ঠিক করে দাও, কিন্তু শিক্ষা সবাই ঠিক করে দিলেও তো ভাগ্য সবার সমান হয় না। বেশ কিছুদিন এরকম কাটার পর হঠাৎ একদিন আমি বাজার যাচ্ছি, আমাদের এই আমতলার কাছে আমাকে একজন মানে আমি তো এখানকার মেয়ে, আমাকে ও দিদি শোনো যে কি বলছে, এই দেখো তো এদের চেনো নাকি, একটা নামের না কাগজের লিস্ট নিয়ে এসে। আমি যে চেনো নাকি দেখি, তো দেখলাম যে মলিনা পাল। আমি বললাম না, শ্যামলী দাস। বললাম হ্যাঁ, ওই শ্যামলী দাস, স্বপন দা, ওর যে ম্যাজিক চালায়। তা বলছে তা পরের নামগুলো দেখো তো। পরের নামটাই দেখছি আমার, শিবানী মণ্ডল, অর্জুন মণ্ডল। বলছে এটা তো আমরা, কি ব্যাপার রে? বলছে ওই মাঠে একটা জমি মালিক বিক্রি করেনি, কিন্তু দালাল ওর কে যেন বিক্রি করে দিয়েছে, তাই খুঁজতে বেরিয়েছে, আমাদের বলেছে খুঁজতে। আমি বললাম যে আমরা, সাথে সাথে দালালকে ফোন করলাম, যার থ্রুতে জমি নিয়েছিলাম তাকে ফোন করলাম, তারা আসলো। সে আমাকে বোঝালো, বললো পাওয়ারের উপর রেস্ট হয়েছে। সে আমাকে বললো তোমার ওইসব কিছু না, ভুলভাল বলছে লোক, তুমি ওই আগেরটা এরকম হয়েছে পরে নিয়েছো তো, তার জন্য লোকে হিংসা এরম বলছে। তুমি তো অফিস থেকে রেজিস্ট্রি করেছো, বলো তুমি তো বাড়ি থেকে করোনি যে এই কিছু ভুল ভ্রান্তি হবে। তুমি তো অফিসে নিজে গেছিলে, বলো সব কিছু দেখেছো শুনেছো, তাহলে বলছো কেন? তা আবার এরম শুনতে পাই, আবার একজনের কাছে আমি এরম শুনতে পাই, উকিল সে আমাদের চেনাশোনা একজন এসে আমাকে বলাতে আমি শুনতে পাই। ভালো কথা। তখন আমি তাও ডেকে জিজ্ঞাসা করলাম। তারপর আমি তাকে বললাম যে দেখ, আমি যখন শুনেছি আমি আর জমিটা রাখবো না, তুই জমিটা বিক্রি করে দে, আমার জমিটা চাই না, তুই জমিটা টাকা আমাকে দে, আমি টাকা আমার কাছে থাক। তারপরে তো বুঝিনি, ভালো মানুষের মুখোশ পরে হ্যাঁ ঠিক আছে আমি খরিদ্দার দেখছি করতে করতে একদিন হঠাৎ কি হয়েছে, মাঠে না উজ্জ্বলকে সব নেগেলরা খুব মারতে এসেছে। কেন? নেগেলদের জমি সব নাকি বিক্রি করে দিয়েছে, ওদের জমিগুলো বিক্রি, ওরা খুব মারতে এসছে, ওদের বাড়ি কে বাঁচিয়েছে। তারপরে একদিন দুপুরে শুয়ে আছে, সব হই হই করছে, কি হয়েছে, ছেলেটা আমাদের পারেনি, কি হয়েছে না, উজ্জ্বলকে পুলিশে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। কেন? লালবাজার থেকে পুলিশ এসছে, গাড়ি পুলিশ এসছে। কি হয়েছে না, লোকের জমি ও ফ্রড করে বিক্রি করে। সে তারপরে দেখলাম কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গেছে। ভালো কথা। তারপরে ও জেল থেকে 3 মাস পর ছাড়া পেলো। আমি ওর কাছে গেলাম, দেখ আমার জমি চাই না, তুই এসব নিয়ে আমার টাকা আমাকে ফেরত দে। বললো ঠিক আছে আমি দেখছি, বলে আমার দলিলের জেরক্স ফেরক্স সব নিল, যে খরিদ্দার দেখে দিই তোমাকে বলবো। আমি কত টাকার একটা দলিল জেরক্স করতে কত টাকা লাগে আমি তাও করলাম। আমার তখন খুব টানাটানি, খুব অবস্থা খারাপ, লকডাউন। আমি জমিটা কিনেছি, হাত দেনায় জুড়েছি, আর আমার লকডাউন পড়েছে। 3 মাস টানা স্বামী ঘরে বন্ধ হয়েছিল রয়েছে। তারপর যেই লকডাউনটা খুলেছে, বাড়িতে করোনা হওয়াতে, সেই করোনাতে আমরা কতদিন ঘর বন্ধ হয়েছিলাম। আচ্ছা ভালো কথা, দেবো এই করতে করতে বিগত দিন কাটালো। তারপরে হঠাৎ দেখি একদিন বাড়িতে, বিগত দিন বলতে গেলে বেশ মাস 2 কাটালো, একদিন বাড়িতে বিশ্বকর্মা পুজোর আগের দিন বাড়িতে নোটিশ এসছে। কিসের নোটিশ? যে নিয়ে এসছে পোস্ট অফিসের দাদাটা। আমি বললাম আমি তো পড়তে পারবো না, এটা সিল করা চিঠি, তা তুমি পড়বে। আমি সাথে নিয়ে, আমার তো চিন্তায়, বর সেদিন বাড়ি নেই, বিশ্বকর্মা পুজোর আগের দিন বর কাজের ওখানে রয়েছে, কেন পরের দিন বিশ্বকর্মা পুজো, সব ধোয়া পাকলা আছে। বরকে ফোন করলাম ভয়েতে, ওদের বাড়ি গেলাম, জমি মালিকের বাড়ি গেলাম, যেখানে গিয়ে আমি ওখানে গিয়ে বললাম। তারপর যে উকিল রেজিস্ট্রি করেছে তাকে ফোন করলাম, সে আমাকে বলছে উজ্জ্বল আমাকে এরকম আরও অন্য কেসে ফাঁসিয়েছে, তুমি গিয়ে উজ্জ্বলকে ধরো। তার বিশ্বকর্মা পুজোতে এরম হলো, আর দুর্গা পুজোতে উনি মারা গেল, উকিলটা মারা গেল, এই চিন্তাতে সুগার ফল্ট করে মারা গেছে। ভালো কথা। ওকে ধরলাম, ও বললো ঠিক আছে তুমি আমাকে 2000 টাকা দাও, আমি কেসটা মেমেছি। দেয় আমার কাছে টাকা পয়সা নেই, না তুমি ধার করে হলেও দাও, কেসটা আমি মিটিয়ে দেবো। ভালো কথা। সে 2000 টাকাটা নিয়েও আমার সে নেশা করেছে, বুঝেছো। তারপরে আজও এই দিন চলছে,
আজও কেস হয়ে গেছে। উল্টে মালিক তো সিভিল মামলা করেছে। আমার বাবা ছিল, আমি স্কুল থেকে আসছিলাম, বাবা এসছে বাড়িতে, কোর্ট থেকে লোক এসছে। তো বাবা তখন বললো এর কি কোনো মানে কি সুরা নেই? বললো আপনার মেয়েকে বলুন কেস লড়তে। তারপর আমরা উকিলের কাছে গেলাম। এখানে নিজেদের একটা লোককে জমির মধ্যে ফাঁসিয়ে রেখেছে, সেই জন্য কেস করতে পারবো না। বললো কেস করলে এই লোকগুলো ফাঁসবে, সেই জন্য কেস করতে পারলাম না। তারপরে উকিল বললো যে উনি, আমাদের মধ্যে একজন বললো, আমি মালিকের বাড়ি গেছিলাম, উনি বললো তোমাদের কিছু হবে না, তো আমার জমি আমি পেয়ে গেলেই হবে। তো তখন বললো তাহলে তোমরা সিভিল মামলা কোর্টে যাবে না, ওনাকে একতরফা হয়ে যেতে দেবে, একতরফা হয়ে গেলে উনি ওনার জমি পেয়ে গেলে তোমরা তাহলে বেঁচে যাবে। ও মা, তার কিছুদিন পর সেপ্টেম্বর মাসের হলো, ডিসেম্বর মাসে পুলিশ বাড়িতে এসেছে, আমাদের বাড়িতেই এসেছে, যেহেতু আমি এখানকার মেয়ে আমায় চেনে, আমাদের বাড়িতেই এসছে। এসে বললো কি না জমি কিনেছো, চুরির জমি কিনেছো, তাই তোমরাও চোর, তোমাদের নামে কেস করেছে, যাবে উত্তরপাড়ায়। সেই নিয়ে বিগত দিন আমি কেসে দৌড়াদৌড়ি করছি। আমার বাবা মারা গেছে, আমি বসে 2 ফোঁটা চোখের জল ফেলে কাঁদতে পারিনি। আর একটা এই জিনিসে সব থেকে বড় কথা, এই দুনিয়ায় আমার একটা শিক্ষা কি, যে টাকা না থাকলে কেউ তোমার কাছে। যখন আমার এত সমস্যা, আমি জীবনে এত সমস্যা দেখেছি, বিয়ের পরেও এত সমস্যা, এমনও দিন গেছে আমি সারা দিন আমার ছেলে পেটে করে না খেয়ে দিন কাটিয়েছি। আমার ছেলে এমনও দিন গেছে আমার ছেলেকে মুখে খাবার দিতে পারিনি, বুঝেছো? সেই তখন আমি কোনোদিন কাউকে বলিনি যে আমি খেতে পারিনি, কেন আমি বলনেওয়ালা মেয়ে না, আমি খেয়ে না খেয়ে যদি সারাদিন জল খেয়েও থাকি তাও কাউকে বলবো না। তারপর আমার যত আপনজন বলো যাই বলো, আমার এত বিপদের মুখে আমি কাউকে কোনোদিন আমার পাশে পাইনি, যে আমার সাথে কেউ কোনোদিন থানায় গিয়ে বসেছে, বা আমার শ্বশুর বাড়ি বলো বা কেউ তো কোথাও বলো, কেউ আপনজন বলো, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। যখন বাড়িতে করোনা হয়েছিল তখনও তাই, কেউ পাশে এসে দাঁড়ায়নি, কোনো আপনজন এসে দাঁড়ায়নি, বুঝেছো? হ্যাঁ, এখানে এসে একটা জিনিস হয়েছে কি, ভিডিও করতে এসে কিছু ভালো মানুষকে পেয়েছি, ভালো দাদাভাইকে পেয়েছি, যেটা আমার খুব পাওনা। হয়তো সব খারাপ, মানে এই যে এত মানুষের জন্য এত কিছু করেছি জীবনে, কর্তব্য। আমার স্বামী কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার মানে কি মানে দাহ কার্য করতে পারছে না, সারা জীবন এই করে গেছে, বুঝেছো? টিকটিকি পড়ছে, সারা জীবন এই করে গেছে। এত ভালো লোকের করার পর কে খেতে পাচ্ছে না, তাকে নিয়ে গিয়ে হোটেলে বসিয়ে খাওয়ানো, ও এইসব করেছে। তার ভাগ্যে আজকে আমার স্বামী মানে চিন্তাগ্রস্ত, কেন ওর পেটে, তার মধ্যে আমার স্বামীর পেটে এত বড় একটা সমস্যা আছে, এত বড় একটা টিউমার আছে, যেটারও ট্রিটমেন্ট এখন আর করতেই চায় না। এত কিছুর মধ্যে ও এখন না চিন্তাগ্রস্ত, ভাবে যদি আমার কিছু হয়ে যায়, আমার কেন অপারেশন করতে বলেছে, অপারেশন করলে 6 মাস 1 বছর ঘরে থাকতে হবে, আমার সংসার চালানোর ক্ষমতা নেই আমাদের, বুঝেছো? যেটা কাজ করলে খাওয়া, কাজ না করলে আমাদের খাওয়া নেই। ও শুধু এখন একটাই কথা চিন্তা, যে আমি যদি আমার কিছু হয়ে যায়, আমার ছেলে বউকে, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় না, আমাদেরও তার সাথে সাথে চলে যেতে হবে, এমন আমাদের পরিস্থিতি এখন। আগে না সবাইকে তেল মাখিয়ে চলতাম, ভাবতাম আমাদের কিছু হয়ে গেলে আমার ছেলেটার দেখার কেউ নেই। এখন এখন বর্তমানে সেটা আর ভাবি না। কেন, একটা ভালো দাদাভাই পেয়েছি এই সোশ্যাল মিডিয়ায় এসে। এখন আমি ভাবি যে আমাদের যদি কিছু হয়েও যায়, তো ভালো দাদাভাই আমার ছেলেটাকে দেখবে, আমার ছেলেটাকে মানুষ করে দেবে, সেজন্য এখন সেটা ভাবি না। প্রচুর অভাব কষ্ট দিন কাটিয়েছি, কাউকে পাশে পাইনি, কিন্তু সবাই সবারটুকুনি বুঝে নিয়েছে। কারোর বিয়ে, আমার আত্মীয় পরিজন যত আছে, কারোর বিয়েতে, সবার বিয়েতে সব মোটা মোটা টাকা, মোটা মোটা সোনার জিনিস সবাই বুঝে নিয়েছে, কেউ কিন্তু আমাদের ছাড়েনি। ওই যে বললাম তেল মাখিয়ে চলতাম, বুঝেছো? খারাপ ব্যবহার করতো তবু কিছু বলতাম না, এরম মানুষও আছে আমাদের জীবনে, প্রচুর আছে। আজকে নাম বললে অশান্তি বাড়বে বই কি কমবে না, আমি নামও বলতে চাই না কারোর, শুধু আমি বলতে চাই আমার কপাল ভালো না দিদি ভাই। লোক একবার ঠকে, আমি 2বার ঠকেছি। আমার এই গোটা পাড়া এলাকা তুমি এসে শিবানীর নাম বলে শুধু দেখবে যে শিবানী জমি নিয়ে কি হয়েছে, আর আমরা কেমন, আমরা ভালো মানুষ না আমরা খারাপ মানুষ, আমরা সততা নিয়ে বেঁচে আছি কি না, আমার স্বামী কেমন, এতটুকুনি নেশা ভাট করে না, বাইরে এতটুকুনি বন্ধু বান্ধব করে না, শুধু টাকা লাগবে, মানে নেশা ভাত তো ভালো জিনিস না, তো কোনোদিন করে না, বাদ দাও, কিন্তু কোনো বন্ধু বান্ধব কোথাও গেলে আড্ডা, আর 5 জন বন্ধুদের সাথে পিকনিক করে, আমার স্বামীর নেই সেগুলো। আমার ছেলেটাকেও আমি দিতে পারিনি, আজও দিতে পারি না। আজও আজ একটা পুজোতে সবাই যখন সব বন্ধুদের সাথে 500-1000 করে নিয়ে ঘুরতে পারে, আমার ছেলেটা পারে না। এই যে বৈশাখ মাসে আমাদের এখানে বড় মেলা আছে, সব বন্ধুরা যায়, আমার ছেলে বলে মা 50 টাকা দেবে, তখন আমার বুকটা ফাটে, সেটাও যখন আমি দিতে পারি না তখন আমার বুকটা ফাটে। আজকে অনেক সুযোগ এসেছিল, সব আমার এরকম হয়েছে বলে, এখানে একজন ভালো জমি বিক্রি করে, তার কাছে আমাদের পাড়ায় অধিকাংশ লোকই নিচ্ছে,
সে বলেছিল কিছু টাকা দিতে, রেজিস্ট্রি করার খরচা, মানে 6 লাখ টাকা জমির দাম পড়বে 1.5 কাঠা, রেজিস্ট্রি 50,000 টাকা। তো বলেছিল অর্ধেকটা দিয়ে জমি নিয়ে বাড়িটা করতে। তো যাদের কাছে জমি এনেও হয়েছিল তাদের কাছে অনেক চাওয়া চিন্তা করেছি, কেউ দিচ্ছে না, কেউ মানে পাত্তাও দিচ্ছে না, বলছে যা করার করে নাও, দেবো না, যা ভালো লাগে তাই করো, বুঝেছো? তো মানুষ একবার ঠকে, আমরা 2বার ঠকেছি, তাহলে আর কি করে উঠে দাঁড়াবো বলো তো? তারপরে জমিটা কেনার পরে প্রচুর টাকা দেনা ছিল, কেন 3 লাখ 4 লাখ টাকা বার করা আমাদের মতো ঘরে সম্ভব না। আমি অনেক দেনা করেছিলাম, লোন তুলেছিলাম মোটা টাকা, 1 বছরে 60,000 টাকা লোন তুলেছিলাম। অন্য লোকের কাছে যা কিনেছি, সপ্তাহে 1475 টাকা কিস্তি ছিল, স্বামী ইনকাম করতো 2200 টাকা। কিভাবে সংসার চালিয়েছি দিনের পর দিন, কিভাবে থেকেছি আমরা, কেউ খবর নেয়নি, আর আমরাও কাউকে বলিনি কোনোদিন। আর চলো বলতে গিয়ে বললাম তো, বলি না এই কারণে চোখের জল থামে না আমার বলতে গিয়ে, খুব কষ্ট হয়। এই চিন্তা করতে করতে আমার সমস্ত রোগ ধরেছে। আমি একটা হাসি খুশি প্যারান মানে মেয়ে ছিলাম, সেখানে হাসি খুশি আস্তে আস্তে আমার কোথায় হারিয়ে চলে যাচ্ছে। রাতে শুলে ঘুমাতে পারি না, শুধু চিন্তা হয় যে আমার ছেলেটাকে আমি কি দিয়ে যাব, আমাদের যদি কিছু হয়ে যায় আমার ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই যুগে কেউ কারণ না, আজকে ওর কিছু নেই মানে ও একদম সব হারা। তো আমি এখন অনেক চেষ্টা করলাম যে ওই হাফ টাকাটা যদি দিতে পারতাম, লোন টোন তুলে ওই যাদের কাছে জমি নিয়েছিলাম তারা যদি কিছু দিত। বলতে যা করে, রোজই বলছি মার, কি করব বলো, মার মেরে ফেলে তো টাকা আদায় হবে না, বলো কি করব বলো? একটা কেস চলছে, আর একটা কেস কি আমি করতে পারি? সেই খরচা কে জোগাবে? সে খরচা জোগানোরও তো মানুষ চাই। আর ওই যে বললাম, নিজেদের লোককে জমির মধ্যে ফাঁসিয়ে রেখেছে, কেন? ওরা তো এরকম চিটিংবাজ, ওরা জেনে শুনে করেছে যে আমাদের নামে কিছু করতে আসলো নিজের লোকও ফাঁসবে। সেই জন্য আজকে আমার এই দুরবস্থা, আমি কিছু করতেই পারি না, চাইলেও কিছু করতে পারি না। আমি বলতে চাই না এখন আর জমির কথা বা এই দিদিভাই অনেকবার ধরে আমাকে জিজ্ঞাসা করেছে, অনেকবার ধরে বলছে, কালকেও কমেন্টটা এসেছে যে তোমাকে জিজ্ঞাসা করছে তুমি বলছো না কেন জমির কথা। তাই জন্য আজকে বললাম কথাটা, যে জমির এই ব্যাপার, পুরো ঘটনাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি আর করবো বলো, এই হচ্ছে ব্যাপার দিদিভাই। জানি না ভগবান কি লিখেছে। এইবারও আমি অনেক চেষ্টা করেছি যে ওই যখন সুযোগটা দিচ্ছে নিতে পারি। তারপর পঞ্চায়েত থেকে ঘরের অ্যাপ্লিকেশন করে, আমাদের এই চত্বরে মাঠে আর জমি টমি নেই, যা ছিল অল্প একটু আছে, সব বিক্রি হয়ে যাচ্ছে। চেষ্টা, আমাকে কে দেবে দিদিভাই? আমার নিজের আপন লোক কেউ নেই দেওয়ার গো, যে আমাকে দেবে। আর আমি ধারই নিতাম, লেখাপড়ি করেই নিতাম, কিন্তু দেওয়ার মতন কেউ নেই। কেন? আর আমি কার কাছে চাইবার? আমি এত বড় মানে এই না, সেলিব্রিটি না যে যারা লোকের কাছে হাত পাতলে যে এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু ইনকাম হবে, বা আমার আজ অবধি সোশ্যাল মিডিয়া কিছু ইনকাম হয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম ভালো দাদা ভাই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো, আমরা এত বড় না যে কারোর কাছে কিছু সাহায্য চাইলে কেউ আমাদের করবে, এটা হচ্ছে মেন কথা। আর চাইবই বা কেন? আমি কি তাদের ইনকাম করে দিয়েছি বলো যে তাদের কাছে চাইবো? তাই না? তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক কিছু বলে ফেললাম, মনের কথা অনেক শেয়ার করে ফেললাম। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো, ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো জীবনে আরও কিছু ঘটনা আছে এই জমি কেনার উপরেই। আমার ছেলে ছোটোবেলাটা আমি মানে নষ্ট হয়ে গেছে, কোনোদিন বাইরে বেরিয়ে খেলা, কোনোদিন বল খেলা, কোনোদিন কিছু খেলা করেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট বলছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন আসছি, দেখা হবে। পাখাটা বন্ধ, গরম লাগছে প্রচণ্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।